কি বলে যে রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল হয় নাই, যার কারণে আসামিকে যদি সাজা দেয় উচ্চ আদালত আদালত, অ্যাপিলেট ডিভিশন, অ্যাপিলেট কোর্ট বা রিভিশনাল কোর্ট, যে কোনো কোর্ট তাকে খালাস দিয়ে দিতে পারে। তবে খালাস দিয়ে দিতে এইরকম কোন আসামিকে দণ্ডে রূপান্তরিত করতে পারবে না রিভিশনাল কোর্ট। একটু নোট নেন এটা, এই পয়েন্টটা, এই জায়গায় অনেক প্রশ্ন লুকায়িত আছে। যে রিভিশন কোর্ট খালাসপ্রাপ্ত আসামিকে দণ্ডে রূপান্তরিত করতে পারে না, কিন্তু অ্যাপিলেট কোর্ট পারে। রূপান্তর করতে পারে না, কিন্তু আপিল আদালত পারেন। না, রিভিশন আদালত পারবে না। খালাস, হ্যাঁ, দণ্ড খালাসকে দণ্ডে রূপান্তর করতে পারবে না, দণ্ডকে খালাসে রূপান্তর করতে পারবে, হ্যাঁ, ওগুলো পারবে। কিন্তু খালাসপ্রাপ্ত আসামিকে দণ্ডে রূপান্তর করতে পারবে না। হুম, ওগুলো পারবে। আইনে যদি কোনো ভুল থাকে, ত্রুটি থাকে, তখন সে খালাস দিয়ে দিবে, এটা পারবে, সম্ভব। আইনের বিষয়গুলো দেখবে, যে আইনের কোন কোন রেকোয়ারমেন্ট গুলো ছিল সেগুলো পরিপূর্ণভাবে পালন করা হয়নি, সেই বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখবে। কোন সাক্ষী কি, কোন সাক্ষী কি বলছে এটা দেখবে না, বুঝছেন কিনা? রিভিশনাল কোর্টের কাজ নাই যে কোন সাক্ষী কি বলছে, তার ভিত্তিতে সাজা হয়েছে কি হয়নি, এটা দেখার কাজ না। দেখার কাজ হচ্ছে ওই সাক্ষীকে এই জায়গায় আদালতে এই সে সাক্ষী তালিকায় নাম ছিল কিনা, যদি না থাকে পরবর্তীতে আবেদন করা হয়েছিল কিনা, অর্থাৎ আইনের যে শর্তগুলো আছে এই শর্তগুলো পরিপূর্ণভাবে পালন করা হয়েছে কিনা, এইটা যে রিভিশন করবে সে তো উল্লেখ করবে এই এই হেতুবাদে আমি রিভিশন করতেছি, তখন তাকে উল্লেখ করতে হবে যে অমুক সাক্ষী তার তালিকায় ছিল না, পরবর্তীতে তার আগন্তুক সাক্ষী হিসেবে এনেই সাক্ষী দিয়ে দেওয়া হয়েছে, তাকে তালিকার জন্য হয়নি, আবেদনও দেওয়া হয় নাই, এই যে বিভিন্ন কারণ থাকে। জি, পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত দিয়ে দেবে, ওইটাই ফাইনাল। দণ্ডে রূপান্তর করতে পারবে না, করতে পারবে না, পরিপূর্ণভাবে পালন করে আসার আর সুযোগ নাই, সে তো শেষ করে দিছে। এই জায়গায় হচ্ছে যে ফাংশাস অফিসিও, এটা জুডিশিয়ারিতে, এটা আমাকে ভাই ভাইও ধরছিল। ফাংশাস অফিসিওটা কি, ওর পরে থেকে আরো রায় স্বাক্ষর করার পরে যে বিচারকের আর কোনো দায়িত্ব থাকে না, ওই জায়গা থেকে প্রশ্ন পরে চলে গেল আর কি। তো যাই হোক, ফাংশাস অফিসিও হচ্ছে যে তার কর্তৃত্বটা শেষ হয়ে গেছে, যখন রায় দিয়ে দেবে ট্রায়াল কোর্ট, জাজমেন্ট ঘোষণা করবে, ওই যে স্বাক্ষর করছে মানে ওই জায়গায় একমাত্র করণিক ভুল ছাড়া আর কোনো কিছু হাত দেওয়ার তার ইখতিয়ার নাই। এর পূর্বে কি হয়েছে না হয়েছে এটা পরবর্তী উচ্চতর আদালতে যেতে হবে, সেই আদালত যদি কোনো ডিরেকশন দেয় যে এইভাবে করতে হবে তখন করতে পারবে, এর আগ পর্যন্ত ওই জায়গায় হাত দেওয়ার কার কোনো সুযোগই নাই। রায় ঘোষণা হয়ে গেছে, তার কাছে পরে মনে হলো যে না, লোকটা মনে হয় নির্দেশ ছিল, বা কেউ যোগাযোগ করলো এসে পরবর্তীতে রায় চেঞ্জ করবে, এগুলো করার কোনো সুযোগ নাই। রায়ের স্বাক্ষরে গেলে আর কিছু করে না। হ্যাঁ, দিতে পারবে, আপিল আদালত পাবে 423 ধারা অনুযায়ী, 423 ধারা, ধারাটা উল্লেখ করে দেবেন। 423 ধারায় অ্যাপিলেট কোর্টের সকল ক্ষমতা দেওয়া আছে, রদ বদল করতে পারবে। এরপরে একটা দণ্ড দেখা যাচ্ছে যে যাবজ্জীবন আছে, মৃত্যুদণ্ড আছে, মৃত্যুদণ্ড দিয়েছে ট্রায়াল কোর্ট, আদালত কি করলো, যাবজ্জীবন দিয়ে দিল। কিন্তু আইনে যেটা বলা আছে এটার মধ্যে থাকবে, এর বাইরে না, যে না ওই ইসে ধারায় উল্লেখ আছে শুধুমাত্র মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, সে 10 বছর দিয়ে দিল, এরকম করার সুযোগ নাই, মানে আইনের বাইরে যাওয়ার সুযোগ নাই। শাস্তিটা ওই আইনের মধ্যে থেকে রদ বদল করবে, মানে তার ইচ্ছা মতো দিতে পারবে না, যে তার মনে চাইলো যে কমাই দিলাম ঠিক আছে, এরকম করার সুযোগ নেই, কারো দেখতে না, সবাই আইনে বাধা। না, রিভিশনে শুধুমাত্র আইনি বিষয় থাকবে, এটা সিভিলেও তাই, ক্রিমিনালেও তাই। না, একটা উদাহরণ বলেন যে আইনে ভুল হয়েছে, আপিল যাচ্ছে, জি।
আদালত উচ্চতর আদালত নির্দেশ দিবে যে নিম্ন আদালতের এই কার্যক্রমটা অবৈধ হয়েছে, ভুল হয়েছে, আইনের রিকোয়ারমেন্ট পরিপূর্ণ হয়নি। এই ঘোষণা দেওয়ার পরপরই তো মামলা ওই জায়গায় শেষ হয়ে গেছে, আর কে চালু করবে? এখন যদি উচ্চতর আদালত বলে যায় যে না, নতুন করে আবার বিচার হবে, তাহলে হবে। কে করবে? সেটা তো করতে পারবে না, ওই আদালত নির্দেশ দিতে পারবে না। ওই আদালত রিভিশনাল কোর্ট কি করবে, যে এটা ঠিক হয় নাই, সঠিক হয়নি, এটা বাতিল। তাহলে বাতিল করে দিল। এখন তার অপোজিট যে পার্টিটা আছে, তারা তার উচ্চতর আদালতে যাবে। দেখা যাচ্ছে যে আপনার দায়রা আদালত কোনো একটা আদেশ দিল, এই আদেশের এগেনিস্টে, আর ইসে যেতে হবে শুধু আদেশের এগেনিস্টে। আর যে ক্ষেত্রে আপিল করার সুযোগ ছিল না, সেই ক্ষেত্রে যাবে রিভিশনে। সব ক্ষেত্রে তো আর রিভিশন হবে না। এখন রিভিশন করছেন হাই ইসে দায়রা আদালতে। দায়রা আদালতে এই কি বলে যায়, দায়রা আদালত কোনো আদেশ দিয়েছে, রিভিশন করছেন হাইকোর্টে। কারণ হাইকোর্টে একটা ডিরেকশন দিয়ে দিল যে এই নিম্ন আদালত যে করছে, কার্যক্রম পরিচালনা করছে, সব অবৈধ হয়েছে বা আইনত বৈধ হয়নি বা শুদ্ধ হয়নি। তাহলে মামলাটা ওই জায়গায় কার্যক্রম স্থগিত। তাহলে আপনারা যদি কোনো সাজা দিয়ে থাকে, তাহলে সাজাটা তো ওই দিকে স্থগিত হয়ে গেছে। এখন যদি চালু করতে চাই কেউ, অপোজিট পার্টি, তাহলে সে যাবে কোথায়? হাইকোর্ট যেহেতু আদেশ দিয়েছে, সে যাবে আপিল কোর্টে, আপিল ডিভিশনে। অ্যাপিলের ডিভিশনে তো আর সরাসরি মামলা করা যায় না, তখন তাকে চেম্বার জজ আদালতে যেতে হবে। এভাবে আর কি প্রক্রিয়া, মানে ওই আদালতের কাজ, সে একটা অর্ডার দিয়ে দিবে, কিন্তু তার অর্ডারের এগেনিস্টে যদি কেউ অ্যাগ্রিড হয়, তাহলে তাকে তার উচ্চ আদালতে যেতে হবে। ওই আদালতে আর কোনো কাজ নাই, ওই যে ফাংশন অফিসে হয়ে গেছে। জি, রিভিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল চলবে, হ্যাঁ। হাইকোর্ট যদি দিয়ে থাকে, হাইকোর্টের এগেনিস্টে আবার আপিল বিভাগে আপিল চলবে। অ্যাপিলের ডিভিশনে ওটা চলবে সংবিধান অনুযায়ী, সিআরপিসি অনুযায়ী না। না না, কিন্তু সংবিধান অনুযায়ী চলবে। না না, দায়রা বা ম্যাজিস্ট্রেট কোর্টের সুযোগ নেই, ডিভিশনের সুযোগ নেই, ওইটাই শেষ। হ্যাঁ, কিন্তু ইসে হাত, ইসে কিন্তু, হ্যাঁ, ফাংশন ফাংশন অফিসও মানে কর্তৃত্বের অবসান, মানে যখন স্বাক্ষর করবে তখন 369-এ আছে, 369 সেকশনে আছে সিআরপিসি তে, যে রায়ে স্বাক্ষর করার পর, অর্থাৎ রিভিউ নাই, এ জায়গায় উল্লেখ আছে রিভিউ নাই, যে রায়ে স্বাক্ষর করার পরে ওই জজের আর কোনো এখতিয়ার নেই, কর্তৃত্ব শেষ। এটা আর পরিবর্তন রদ বদল করতে পারবে না, অল্টার করতে পারবে না। যাই হোক, আমরা আরেকটু এই জায়গায় কি আর কোনো প্রশ্ন আছে কারণ? হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় তাহলে আরেকটু উল্লেখ করে দিবেন যে ক্রিমিনালে একবারই রিভিশন হবে, দ্বিতীয়বার রিভিশনের সুযোগ নাই। আর যদি সিভিলে আসে, তখন আপনারা লিখবেন ওই যে সিভিলে 115-র একে একবার আছে, আবার 4-এ একবার আছে, যে পারমিশন নিয়ে দ্বিতীয়বার। হ্যাঁ, তাহলে ওটা সিভিলে লিখবেন, ক্রিমিনালে ওই সুযোগটা নাই। আপিল করতে পারবে দুইবার রাষ্ট্রপক্ষ, কিন্তু ফরিয়াদি একবারই পারবে। হ্যাঁ, কিন্তু রিভিশন একবার। জি, এই জায়গায় অনেক কিছু আছে, আমরা এরপরে চলে যাই বেইল, জামিন। প্রশ্ন আসছে 2007 সালে আসছে, 2000 সালে আসছে, যে জামিন ও জামিননামা বলিতে কি বোঝে? জামিনটা হচ্ছে যে পুলিশ কাস্টডি থেকে সাময়িক মুক্তি দিয়ে কোনো একটা নির্দিষ্ট ব্যক্তির জিম্মায় দেওয়া, এটা হচ্ছে জামিন। আর জামিন নামাটা কি? জামিন নামাটা হচ্ছে যে যখন জামিন হয়, হওয়ার পরে প্রেসক্রাইব ফর্ম আছে, বাংলাদেশ সরকারের একটা প্রেসক্রাইব ফর্ম আছে, ওই ফর্মে সিওরিটিটা লিখতে হয় যে এত টাকা জামিন দেওয়া হলো, বন্ড দেওয়া হলো, এবং ওই জামিনদারটা কে হলো, কার জিম্মায় তাকে দেওয়া হলো, এই কথাগুলো লেখা থাকে। এইটাই হচ্ছে জামিন নামা। বুঝছেন কিনা? এইভাবে একটু কথা সবাই লিখে দিবেন, এই জায়গায় আহামরি বড় থাকবে না। এই প্রশ্নটা যদি আসে, দেখবেন যে 2 অথবা 3 মার্ক, এর বেশি দিবে না। এরপর হচ্ছে যে বেইলেবল, জামিনযোগ্য অপরাধ এবং জামিন অযোগ্য অপরাধ বলিতে কি বোঝেন? এই জায়গায় কিছু বিষয় আছে, যে 496 থেকে আপনাকে বলতে হবে, 496, 97, 98, এই জায়গায় এই প্রশ্নগুলোর উত্তর আছে। এই জায়গায় হচ্ছে যে 496 ধারায় বেইলেবল অফেন্স, এই বেইলেবল অফেন্সে বেইল পাওয়াটা সাংবিধানিক, এই কি বলে, আইনত অধিকার, লিগাল রাইট। এটা আবার প্রশ্ন মনে একবার আসছে, জামিন পাওয়া আসামির অধিকার নাকি জামিন, কোথায় যেন দেখছিলাম এটা প্রশ্ন আসছে, যে জামিন পাওয়াটা তার অধিকার। তাহলে এটা লিখবেন যে প্রথমে এইভাবে লিখবেন, জামিন পাওয়াটা অধিকার। 496 ধারাটা স্পষ্ট করে লিখবেন। আর আইনের নামটা যেভাবে লিখতে বলছো ওইভাবে লিখবেন, ফৌজদারি কার্যবিধি লিখবেন না, চেষ্টা করবেন ইংলিশে টার্মটাই
কারণ ওইটা বাংলায় অনুবাদ হয় নাই, ওটা আমরা অনুবাদ করে বলি। যেই আইনটা সরাসরি সরকার অনুবাদ করছে সেটা আপনি ওই ওই ভাষায় লিখলে সমস্যা হয় না। আইনের নামটা হুবহু ওই কথাটাই লিখবেন, এরপরে প্রয়োজনে কোড লাগবে, যে কোডে উল্লেখ আছে এভাবে লিখবেন। সিভিলও লিখবেন ওইভাবে, সিভিলও তো অনুবাদ হয় নাই, হয় নাই অনুবাদ, কোনোটাই হয় নাই। বার কাউন্সিলে যেগুলো আছে শুধু 72 সালে ওইটা হয়েছে কিনা, ওটাও তো হয় নাই, ওটাও তো অনুবাদ করে নিচ্ছে সবাই। তার মানে হ্যাঁ, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এভাবে লিখবেন। প্রথমেই প্রশ্নের লেখার শুরুতে ওই কথাটা একবার লিখবেন, ওই প্রশ্নের উত্তরের ভিতরে আর একবারও ওইটা লিখবেন না, কোড লিখবেন, যে কোডে উল্লেখ আছে বা কোডের এত নাম্বার দাঁড়ায় আছে, কারণ বারবার ওই নামটা লেখা সম্ভব না, লিখলেও দেখতে দৃষ্টিকটু লাগবে। কোডে উল্লেখ আছে, কোডে উল্লেখ আছে, তার মানে বোঝা যাচ্ছে যে আপনি এই জায়গায় যেটা উল্লেখ করছেন আগে এই কথাটাই বলতেছেন। যাই হোক, এটা 496 ধারাতে দুইটা, সব ক্ষেত্রে লিমিটেশন যাই বলেন না কেন সব ক্ষেত্রে ওইভাবে লিখবেন। হ্যাঁ, আইনের নামগুলো ওইভাবে লিখবেন। এখন চার প্রসিডিউর কোড, না আইনের নামটা দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898। আর যেটা বলে ওভাবে মুখে বলার জন্য বলে, কিন্তু আইনে ওই যে দেখবেন যে প্রত্যেকটা আইনের 1 নম্বর ধারাতে আইনের নামটা কি সেটা উল্লেখ থাকে, যে এই আইনের নামটা হুবহু এটা, ওইভাবেই লিখবেন। হ্যাঁ, ওইভাবে যারা ওই যে বিভিন্ন মানে ব্যাখ্যা লিখছে তারা ওইভাবে লিখছে, কিন্তু সরাসরি বইয়ের নামটা ওই আইনের নামটা হুবহু লিখবেন। হ্যাঁ, ওইভাবে ধারাটা লিখবেন। দেখেন 496 ধারাতে বেইলেবল অফেন্সে বেল পাওয়া আইনত অধিকার, তাহলে এইটা নিয়ে আর আলোচনার কিছু নাই তেমন একটা, 496 ধারাতে লিখবেন। 497 ধারাতে নন বেইলেবল বা নট বেইলেবল সেকশনে জামিন পাওয়াটা এটা অধিকার না, এটা হচ্ছে যে আদালতের ডিসক্রিশনারি পাওয়ার, নট ইনহিরেন্ট পাওয়ার। ইনহিরেন্ট পাওয়ার এক জিনিস, আর ডিসক্রিশনারি পাওয়ার আরেক জিনিস। ডিসক্রিশনারি পাওয়ারটা হচ্ছে যে তার এখতিয়ার আছে, দিতেও পারে নাও দিতে পারে, এটা হচ্ছে ডিসক্রিশনারি পাওয়ার, স্বেচ্ছাধীন ক্ষমতা। আর ইনহিরেন্ট পাওয়ার হচ্ছে অন্তর্নিহিত ক্ষমতা, যে আই কোথাও দেওয়া যাচ্ছে না কিন্তু তাকে দিতে পারবে। আর ইনহিরেন্ট পাওয়ার সিভিল কোর্টের 151 ধারা অনুযায়ী সব কোর্টের আছে, ওই সেই সহকারী জজ থেকে শুরু করে আপিল বিভাগ পর্যন্ত যত কোর্ট আছে সব কোর্টের ইনহিরেন্ট পাওয়ার আছে, কিন্তু ক্রিমিনাল কোর্টে শুধুমাত্র হাইকোর্টের আছে। নিম্ন আদালতের বা সাবঅর্ডিনেট কোর্ট আমরা যেগুলো বলি, এই কোর্টের এই এখতিয়ার গুলো নাই, তাহলে ইনহেরেন্ট পাওয়ার নিয়ে নাই। এখন দেখেন 497 ধারাতে নন বেলেবল সেকশনে জামিন দেওয়ার বিধান আছে। 497 এই জায়গায় 5টা বিষয় আমরা লিখবো। কই গেল এই মার্কারিটা? এইটা একটু লেখেন, 5টা ক্ষেত্রে জামিন নন বেলেবল সেকশনে দিতে পারেন। এক ধারা অনুযায়ী বয়স বিবেচনায়।
এই পাঁচটা ক্ষেত্রে এগুলো ধারা, সাইডে যেগুলো দেখছেন এগুলো ধারা, সেট শেষ ধারা। 497 এক, বয়স বিবেচনা। এই জায়গায় ওই যে শিশু হলে, 16 বছরের নিচে হলে, তারপরে আপনার আহ মহিলা হলে, তিনটা ক্ষেত্র আছে। আর এটা হচ্ছে অসুস্থ বা অক্ষম, শারীরিকভাবে অক্ষম হলে সেক্ষেত্রে ওই ভিতরে লিখবেন, শিরোনামটা বয়স বিবেচনা দিয়ে ভিতরে যে বাকিগুলো লিখবেন, বাকি তিনটাই লিখবেন। এরপরে 497 সাবসেকশন 2 তে অনুসন্ধান বা তদন্ত চলমান থাকলে দেখা যাচ্ছে যে তার বিরুদ্ধে অভিযোগ আছে, কিন্তু এই অভিযোগটার সত্যতা নিরূপণ করার জন্য যেই তথ্য প্রমাণ দরকার সেগুলো এখনো আদালতের সামনে আসে নাই। ওই ক্ষেত্রে আদালত কি করবে? জামিন দিয়ে দিতে পারেন। দিবেন এমন না, পারেন। দিতে পারেন, মানে দিবেন এমন না। কিন্তু 496 ধারায় শ্যাল, শ্যাল কথাটা উল্লেখ আছে, আমরা এভিডেন্স একটা বলছি না, শেয়ালের অর্থটা কি, মেয়ে অর্থ কি, ওরকম এই জায়গায় সব জায়গায় মেয়ে বলা আছে। হ্যাঁ, এই 497 বলেন, 1, 2, 4, তারপরে আপনার 167, 5, 339, 4, সব জায়গায় মেয়ে। দিতে পারে আদালত, কিন্তু দিবেন এমন না, নন বেলেবল সেকশন। একটু একটু হ্যাঁ, হ্যাঁ ওই সময়ের মধ্যে, ওই সময় আসতেছে আসতেছে 120 দিন আসতেছে, আলোচনা আসতেছে। এরপরে আসেন 497, তাহলে তিনটা ক্ষেত্র উল্লেখ করবেন, শিরোনাম বা বিবেচনা দিতে পারেন। এরপরে 497 দুইয়ের তদন্ত বা অনুসন্ধান চলমান থাকলে, তাহলে এই জায়গায় শিরোনামটা ওইভাবে দেওয়ার পরে নিচে লিখবেন ভিতরে যে নন বেলেবল সেকশনে বা অজামিনযোগ্য অপরাধের সত্যতা প্রমাণ করার জন্য তদন্ত বা অনুসন্ধান চলমান থাকলে, অথবা আদালতের সম্মুখে এমন কোন তথ্য নাই যার দ্বারা প্রতীয়মান হয় যে সে এই ধরনের অপরাধের সাথে জড়িত, ঠিক সেই মুহূর্তে আদালত জামিন দিতে পারেন। 497 ওটা ওটা বিচার শেষে রায় ঘোষণার পূর্বে বিচার করলেন, সাক্ষ্য প্রমাণ সবকিছু হয়ে গেল, আর্গুমেন্ট হয়ে গেল, কিন্তু রায় ঘোষণা করে নাই, কিন্তু দেখলেন আদালত যে না, আসামির বিরুদ্ধে এরকম পর্যাপ্ত কোনো সাক্ষ্য প্রমাণ নাই, তাহলে যদি না থাকে তাহলে তাকে জামিন দিতে পারেন। পরে খালাস হবে নাকি সাজা হবে পরে দেখা যাবে, তাকে জামিন দিতে পারেন বিচার শেষে রায় ঘোষণার পূর্বে। 167 5, আমরা 167 কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 173 ধারা, 167 ধারা, এই ধারাগুলো মানে সব ক্ষেত্রে কাজে লাগে এবং পরীক্ষাও বেশি আসে, বিশেষ করে অ্যাডভোকেটদেরকে অবশ্যই জানতে হবে। 173 ধারা পুলিশ রিপোর্ট সম্পর্কে, ওই জায়গায় আপনাকে ইতিপূর্বে দেখবেন সালের প্রশ্ন আসছে যে পুলিশ রিপোর্ট কি, তারপরে নারাজি দেওয়া যায় কিনা, নারাজি কি, নারাজি বিষয়ে কি কি সিদ্ধান্ত দিতে পারে ম্যাজিস্ট্রেট, সব কিন্তু 173 ধারার মধ্যে বক্তব্যগুলো উল্লেখ আছে। এরপরে 167-তে ওই যে 24 ঘন্টার মধ্যে যখন পুলিশ তদন্ত কার্যক্রম শেষ করতে না পারে, তাহলে 24 ঘন্টার মধ্যে তো অবশ্যই নিয়ারেস্ট ম্যাজিস্ট্রেটের কাছে প্রডিউস করতে হবে আসামিকে। দেন আসামি প্রডিউস করলো, করার পরে পরবর্তী কার্যক্রমটা কি, ম্যাজিস্ট্রেট কি করবেন, পুলিশ কি করবে, যদি রিমান্ডের প্রয়োজন হয় রিমান্ডের আবেদন করবে। এবার আবার রিমান্ড কে কে মঞ্জুর করতে পারবে সেই বিধান বলা আছে। এবার রিমান্ড কয়দিন দিবে সেই কথাগুলো বলা আছে। এরপরে সে দেখেন 167-5 এসে বলা আছে যে 120 দিনের মধ্যে যদি তদন্তকারী কর্মকর্তা তদন্ত সম্পন্ন করতে না পারে, দেন কি হবে? যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের অধিক কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ হয়, সেই ক্ষেত্রে দায়রা আদালত জামিন দিতে পারেন। আর যদি এই তিনটা বাদে যদি অন্য কোনো ক্ষেত্র থাকে, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আদালত জামিন দিতে পারেন, দিবেন এমন না, দিতে পারেন। এবং অধিকার বলেও দাবি করার কোনো সুযোগ নেই, অধিকার বলে শুধুমাত্র 496 ধারাটা, জামিন বেইলেবল সেকশন। এই যে আপনার এন অ্যাক্টের মামলা বেইলেবল সেকশন, দাঁড়াবেন জামিন দিবে, যদি আটকে দেয় আপনি এটা অধিকার বলে দাবি করতে পারবেন, আপনি এটা দিতে বাধ্য। যাই হোক, এরপরে 339-4, নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার শেষ না হলে, নির্দিষ্ট সময় টাইম ফ্রেম উল্লেখ করা আছে যে ম্যাজিস্ট্রেট আদালত বিচার করবেন 180 দিনের মধ্যে, আর 360 দিনের মধ্যে করবেন দায়রা আদালত বিচার করবেন। এই সময়ের মধ্যে যদি বিচার করা না সম্ভব হয়, তখন 439-4 ধারা অনুযায়ী জামিন দিতে পারেন। দিবেন এমন না, নাও দিতে পারেন। 7 বছর ধরে বিচার চলতেছে, মার্ডার কেসের মামলা, সাক্ষী চলমান, এখন আদালতের কাছে মনে হলো যে না, এ তো সাজা পাবে, নিশ্চিত সাজা হবে, জামিন দিবে না। মনে হলো না দিবে না, কিন্তু মনে হলো আদালতের কাছে যে না, কোনো সাক্ষ্য প্রমাণ নাই এবং লাস্টে যে খালাস পাবে আসামি, খামাখা তাকে আটকে রাখার কোনো প্রয়োজনীয়তা নাই, তখন তাকে ছেড়ে দিতে পারে, আসামি জামিন দিতে পারেন।
তাহলে এই 5টা সেকশনের এই সেকশন উল্লেখ করে নিয়ে শিরোনাম দিবেন। এরপরে ভিতরে যে কথাগুলো দুই একটা কথা লিখে দিবেন, দেখবেন যে অনেক সুন্দর মার্ক দিবে। কারণ আপনাকে লিখিত খাতাটা কি, প্রেজেন্টেশনটা আপনি দেখালেন যে এক্সামিনারকে যে আপনি জানেন, আপনি এ বিষয়ে সম্যক জ্ঞান রাখেন, এই কারণে তো লার্নেড হবেন, তাই না? লার্নেড তার এমনি বলা হয় না, আপনি জানেন, বিজ্ঞ। এইটা আপনাকে খাতায় দেখাই দিতে হবে শিরোনামে। ভিতরে অনেক কিছু যে লিখলেন ওইগুলো কিন্তু কিছু দেখবে না, দেখার সময়ও নাই। টোটাল খাতাটাই লিখবে, দেখবে 2 মিনিট থেকে 3 মিনিট সর্বোচ্চ। তাহলে আপনার এতে তো প্রত্যেক লাইন লাইন পড়বে না, ওই দেখেই মার্ক দিয়ে দেবে। নন ভ্যালুয়েবল সেকশনে এই 5টা ক্ষেত্রে আদালত জামিন দিতে পারেন, এই কথাটা অবশ্যই লিখবেন, দিবেন এমন না, পারেন। এরপরে আমরা জামিনের এটা দেখলাম। কি সি আছে না? আচ্ছা, তাহলে আমারও তো ভুল হয়েছে, তাহলে সি লেখেন। এটা ও এই জায়গায় সি। ও, টাইম ফ্রেমটা সিতে আছে, 339 সি। ঠিক আছে। নন ভেলিয়েবল সেকশনে জামিন দেওয়া যেতে পারে এই 4-5টা ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আপনার যখন প্র্যাকটিস করবেন, আপনার ক্লায়েন্টের কোনো একটা এর মধ্যে পড়লে তখন আপনি এই অনুযায়ী সাবমিশন রাখবেন যে নন ভেলিয়েবল সেকশন সেটা ঠিক আছে, কিন্তু আমার আসামি এই পর্যায়ে পড়ে, আপনার এখতিয়ার আছে, ডিসক্রিপশনে পাওয়ার আছে, আপনি দিতে পারেন। তো যাই হোক, ওটা তো পরের, আপনারা খাতায় একটু সুন্দর করে লিখবেন আর কি, এই শিরোনামগুলো উল্লেখ করে। এরপরে আমরা আসি, আমরা পড়ে ফেলছি মোটামুটি। আর 498 ধারাতে অ্যান্টিসিপেটরি বেইল, আগাম জামিন, এটা হচ্ছে যে উচ্চ আদালত, এটার এখতিয়ারটা দায়রা আদালতেরও আছে, কিন্তু দায়রা আদালত প্রয়োগ করে না, এটা উচ্চ আদালত, হাইকোর্ট প্রয়োগ করে আর কি। দায়রা আদালতে কেউ চায় না, ক্লায়েন্টরাও চায় না, আইনজীবীরাও চায় না, দায়রা আদালতও দেয় না আর কি। এটা প্র্যাকটিস হয়ে গেছে, আইনে আছে কিন্তু প্র্যাকটিস হয়ে গেছে, সবাই হাইকোর্টে গিয়ে অ্যান্টিসিপেটরি বেইল নাই, আগাম জামিন নাই। এরপর আমরা আসি ট্রান্সফার অফ ক্রিমিনাল কেসেস থেকে আসছে কি কি কারণে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ফৌজদারি মামলা এক আদালত হইতে অন্য আদালতে স্থানান্তর করিতে পারেন। দায়রা জজ কি একই ক্ষমতার অধিকারী? সংশ্লিষ্ট আইনের ধারা উল্লেখ পূর্বক উত্তর দিন। দেখেন এই জায়গায় কিন্তু প্রত্যেকটা প্রশ্নে যে প্যাচ লাগা যায় সংশ্লিষ্ট ধারা, এই ধারা আপনি সব লিখলেন কিন্তু ধারাটা লেখেন নাই স্পষ্ট করে, তখন আপনার মার্কটা আসবে না। ওই জায়গায় 50% বাদ দিয়ে তারপর হিসাব করবে, কারণ ওই জায়গায় তো মূল পয়েন্টটাই আছে যে সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে আপনাকে উত্তর দিতে হবে। আপনি সব কথা লিখলেন কিন্তু সংশ্লিষ্ট ধারাটা আর লেখেন নাই, আপনাকে মার্ক দেবেন। এই জন্য কিছু কিছু পয়েন্টে আপনার সবকিছু মনে রাখতে হবে। যে এই জায়গায় যখন এই যে আদালতের এই যে বদলির এখতিয়ার আছে, কোথায় ক্ষমতার এখতিয়ার আছে, আপনাকে এটা স্পষ্ট জেনে রাখতে হবে। এখন দেখেন যে এই জায়গায় সিভিল কোর্টের মতোই এই জায়গায় ক্রিমিনাল কোর্টও এরকম, বদলির ক্ষেত্রে, মামলা বদলির ক্ষেত্রে আপনার যদি কখনো করতে হয়, এক ম্যাজিস্ট্রেট আদালত থেকে আর এক ম্যাজিস্ট্রেট আদালতে নিতে হয়, তাহলে ওই ম্যাজিস্ট্রেট আদালতটা, এই ম্যাজিস্ট্রেট আর ওই ম্যাজিস্ট্রেট আদালত যদি একই সাবঅর্ডিনেশনের অধীনে হয়, অর্থাৎ একই যে উচ্চতর তার উপরে যে কোর্টটা আছে সেই কোর্টের জুরিসডিকশনে হয়, তাহলে ওই কোর্টে আপনাকে করতে হবে। আর এই কোর্টের বাইরে চলে গেলে তখন আপনাকে হাইকোর্টে যেতে হবে। যেমন আপনি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে আপনি যাবেন হচ্ছে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কোনো একটা কোর্টে। এখন ঢাকার এটাও তো পাশাপাশি, পাশাপাশি না, কিন্তু পাশাপাশি হলেও দেখেন ওইদিকে আছে সিএমএম, তার উপরে আছে কি দায়রা আদালত, সেশনস কোর্ট, এর উপরে যাচ্ছে কোথায়? হাইকোর্টে। এই ঢাকার ভিতরেই আপনি হিসাব করেন যে পাশাপাশি থাকার পরেও দেখেন হাইকোর্টে যেতে হচ্ছে। আবার সিএমএম এ আপনাকে, সিএমএম এর যে 37টা কোর্ট আছে এর উপরে যেতে হবে আপনাকে মহানগর দায়রা আদালত, তারপরে কোথায় আছে? হাইকোর্ট। তাহলে আপনি যদি কোনো একটা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে আপনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যেতে চান, তাহলে আপনাকে আবেদন করতে হবে কোথায়? হাইকোর্টে। দেখেন হাইকোর্টে, ভিন্ন জেলা তো পরের বিষয়, দেখেন শুধু ঢাকার মধ্যে আপনাকে হাইকোর্টে যেতে হচ্ছে, যে ঢাকা মহানগরীর মধ্যে কোন একটা কোর্ট থেকে আপনি যাবেন জুডিশিয়াল কোর্টে, তখন আপনাকে যেতে হবে হাইকোর্টে, কারণ তাদের অধীনস্থ একমাত্র হাইকোর্ট বিভাগ। হাইকোর্ট বিভাগে এই দুই আদালতের উপরই
এখতিয়ার রয়েছে। আর যখন আপনি কোন একটা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে আর এক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যাবেন একই মহানগরীর মধ্যে, তখন আপনি ওই মেট্রোপলিটন এরিয়ার মধ্যে কার এখতিয়ার আছে তার কাছে আবেদন করবেন। এর উপরে সে মঞ্জুর না করলে তার উপরে কে আছে তার কাছে যেতে পারবেন, এভাবে যেতে পারবেন। যাই হোক, আমরা ওটা পারবো, সমস্যা হবে না ইনশাল্লাহ। ধারাগুলো অবশ্যই উল্লেখ করবেন। স্যার একটা বিষয় জানার আছে যে জি। 526-এর এক অনুযায়ী আপনি তো বিরাট তার অন্য সরকারি আদালতে, হ্যাঁ, মানে এটা করতে পারেন। হাইকোর্টের কি যেগুলি কোর্ট আছে হাইকোর্টে ওনাদেরকে আদালত jurisdiction আছে? জুরিসডিকশন না, তাদের সমগ্র বাংলাদেশে তাদের জুরিসডিকশন, তাদের যে কোনো জায়গা থেকে মামলা এসে তাদের তার কোর্টে যেতে পারবে, সে বিচার করতে পারবে, জামিন দিতে পারবে, করতে পারবে, কিন্তু তাদের কিছু এখতিয়ার দেওয়া আছে, আঞ্চলিক এখতিয়ার দেওয়া আছে। হ্যাঁ, হ্যাঁ। যেমন ঢাকা বিভাগকে, যেমন আপনারা পুলিশের দেখেন না, পুলিশের ডিআইজি দেখে কেন? প্রথমে দেখেন যে একটা থানার যিনি প্রধান থাকেন তিনি হচ্ছেন ওসি, এই ওসি কে কন্ট্রোল করে এএসপি, এএসপি সার্কেল বলে যে, তাকে কন্ট্রোল করে একাধিক এসপি থাকে, সবগুলোকে সমগ্র ওই জেলার যিনি প্রধান থাকেন সে করে। এখন এরকম একটা বিভাগে আবার একাধিক জেলা থাকে, সেইগুলোকে আবার কন্ট্রোল করে হচ্ছে ডিআইজি। এই ডিআইজি আবার থাকে এই যে কয়েকটা বিভাগে এরকম ডিআইজি আছে, এরপরে এই বিভাগের বাইরেও কিছু ডিআইজি আছে। যেমন আপনার রেঞ্জ রেঞ্জ এরিয়ার মধ্যে আলাদা আলাদা ডিআইজি থাকে, অথবা ডিবির যিনি প্রধান থাকেন তারাও কিন্তু ডিআইজি পদমর্যাদার। তারপরে এনএসআই, যাই হোক এগুলো আছে, সবগুলো মিলায় আবার একজন থাকেন আইজিপি। তাহলে পুলিশের প্রধান একজন, তার অধস্তন যিনি থাকেন ডিআইজি, তার নিচে যারা থাকেন এসপি বা কমিশনার থাকে। এরপরে পরবর্তীতে ওইভাবে ধাপে ধাপে যাচ্ছে। তাহলে উচ্চ আদালতটা এরকম সাবঅর্ডিনেট কোর্ট গুলাকে তদারকি করার জন্য হাইকোর্ট বিভাগে কিছু ইদেরকে, বিচারপতিদেরকে দায়িত্ব দেওয়া আছে, তারা তদারকি করবে। এই তদারকি করার ওই কোর্টে যেতে হবে, বদলি করতে গেলে তখন সেই কোর্টে যেতে হবে। আপনি ইচ্ছা করলে জামিন চাওয়াটা যেরকম যে কোনো কোর্টে যাওয়া যায়, বদলির ক্ষেত্রে এরকম যে কোনো কোর্টে যেতে হবে না, আপনাকে যে সংশ্লিষ্ট কোর্টে যে আবেদনটা জানাতে হবে যে ওই কোর্টের উপর এখতিয়ার আছে কোন কোর্টের, সেই কোর্টে গিয়ে করতে হবে। এরপরে আসেন ডাবল জিওপার্ডি, এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। চূড়ান্ত বিচারের পর দেখেন এই জায়গায় 15 সালে আসছে, 10 সালে আসছে, 7 সালে আসছে, 12 সালে আসছে। চূড়ান্ত বিচারের পর বেকসুর খালাসপ্রাপ্ত আসামিকে কি পুনরায় একই অপরাধের অভিযোগে বিচার করা যায়? দেখেন এই প্রশ্নটার উত্তরে এক কথায় আমরা সবাই বলি যায় না। এই কথাটা আপনি ওই যে 403 ধারা অনুযায়ী লিখবেন ঠিক আছে, তবে এই পরীক্ষার প্রশ্নটার উপরে নির্ভর করবে যে আপনি কতটুকু লিখবেন। পরীক্ষার প্রশ্নের মার্ক যদি বেশি হয়, আপনাকে ওই যে যায় না, যায়, খালাস দেওয়ার পরেও যে বিচার করা যায়, সেই প্রেক্ষাপটগুলো আপনাকে লিখতে হবে। আর যদি দেখেন যে না, মার্ক বেশি নাই, তাহলে কেন যায় না সেই কথাগুলো লিখে দেবেন যে এই কারণে যায় না, যে ডাবল জিওপার্ডি, এই ইগুলা অতিরিক্ত কথাগুলো লিখবেন না কখনো পরীক্ষা, তাহলে পাশে যাবে, মূল কথাগুলো লিখবেন। অতিরিক্ত মনে রাখার জন্য আমরা মনে রাখি যে এই রেস জুডিকেটা সে 11 ধারাতে আছে, তারপরে এইদিকে আপনার সাক্ষ্য আইনের 40 ধারাতে আছে, 403-এ হচ্ছে সিআরপিসি তে আছে, এরপর জেনারেল ক্লোজেস অ্যাক্টের 26 ধারাতে আছে। এগুলো আমাদের এত কিছু ওই পরীক্ষার খাতায় লিখবেন না। আপনার এই সিআরপিসি থেকে প্রশ্ন আসছে, আপনি সিআরপিসি রিলেটেড গুলো প্রশ্নগুলো লিখবেন, ওগুলো আমরা মনে রাখার জন্য ক্লাসে আমরা শিখছি। তাহলে আপনি শুরুতে লিখবেন যে এটি একটি ডাবল জিওপার্ডি নীতিমালা উল্লেখ আছে এই দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর 403 ধারাতে। 403 ধারার সাবসেকশন 1 অনুযায়ী যদি কাউকে খালাস দিয়ে দেওয়া হয় বা দণ্ডে রূপান্তর করা হয়, তাহলে ওই একই অপরাধে তাকে বিচার করা যায় না। তাহলে ওইভাবে যে প্রশ্নগুলো আছে 436 ধারায়, নাকি 336 ধারায়, 336 ধারায়, 235 ধারায় তাকে নতুন করে অভিযোগ আনা যেত, বা বিকল্প ধারায় অল্টারনেটিভ চার্জ গঠন করা যেত। এইসব হওয়ার পরেও, সুযোগ না থাকার পরেও যদি তাকে কোনো দণ্ড দেওয়া হয়, তাহলে নতুন করে আর দণ্ড দেওয়ার সুযোগ নাই। এই কথাগুলো লিখবেন। আর যদি আসে যে না, খালাস দেওয়ার পরেও তাকে দণ্ড দেওয়া যায় কিনা, যদি যায় তাহলে কোন ক্ষেত্রে যায়,
তখন আপনি লিখবেন, ওই জায়গায় উদাহরণ আছে, অনেকগুলো উদাহরণ আছে, উদাহরণগুলো পড়বেন। 403 ধারা থেকে পরীক্ষা প্রশ্ন আসে অনেকগুলা, ভাইবা থেকেও ধরে। এই জায়গায় প্রশ্নগুলো উদাহরণ হচ্ছে যে কেউ কাউকে আহত করছে, কোনো একটা কাজ হয়েছে, এই কাজের ফলাফলটা পরবর্তীতে সংঘটিত হয়েছে। যেমন কেউ একজন গুরুতর আহত করছে, এই গুরুতর আঘাতের কারণে তার বিচার হয়ে গেছে, কিন্তু ওই আঘাতের ফলে পরবর্তীতে সে হসপিটালে হোক, যে কোনো জায়গায় হোক, চিকিৎসাধীন থাকা অবস্থায় পরবর্তীতে মারা গেছে, তাহলে তাকে এই কি বলে 302 ধারায় চার্জ গঠন করে তাকে বিচার করা যাবে কিনা? অবশ্যই যাবে। তাহলে এই প্রেক্ষাপট গুলো উল্লেখ করবেন, যে যে সময় অথবা আহ যে অভিযোগ দায়ের করা হয়েছে বা চার্জ গঠন করা হয়েছে ওই অনুযায়ী বিচার হচ্ছিল, পরবর্তীতে সাক্ষ্য প্রমাণে পাওয়া গেছে আরো কিছু তথ্য, যার কারণে তাকে আবার নতুন করে অন্য বিচার করা যাবে। যেমন দস্যুতার অভিযোগ করা হয়েছে, বিচার করার সময় দেখা যাচ্ছে যে আসামির সংখ্যা, এই জায়গায় তো ডাকাতির ক্ষেত্রে আর দস্যুতার ক্ষেত্রে আসামির সংখ্যা হচ্ছে বিবেচ্য বিষয়, যে কতজন ছিল। 5-এর কম থাকলে দস্যুতা হয়েছে, 5-এর বেশি হয়ে গেলে ডাকাতি হয়ে গেছে। যদি দেখা যাচ্ছে যে সাক্ষ্য প্রমাণে 5-এর অধিক আছে, তখন ডাকাতির ওই সেকশনে তাকে সাজা দেওয়ার সুযোগ আছে। এই কথাগুলো সুন্দর করে লিখে দিবেন। এরপরে আসি, ও মিসসেলেনিয়াসে আছে কিছু, দা কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 অনুযায়ী এই প্রশ্নগুলো দেখবেন যে আইনের নামটা হুবহু লেখে, খুব সুন্দর করে লেখে। সাক্ষীদের উপস্থিতিতে কোন স্থানে তল্লাশি চালানোর সাধারণ বিধানসমূহ কি? 22 সালে আসছে। 103। জি, এটা আমরা ওই জায়গায় মনে হয় পড়ি নাই আগে। 103 ধারাটা এটা উল্লেখ আসলেই শুরুতে লিখবেন যে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর 103 ধারাতে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশির বিধান বলা আছে। এই জায়গায় স্থানীয় গণ্যমান্য বা সম্মানিত দুইজন ব্যক্তির উপস্থিতিতে সিজার লিস্ট তৈরি করার বিধান উল্লেখ আছে। অর্থাৎ এভাবে পরীক্ষায় যেহেতু ওইভাবে আসছে, একটু যদি ঘুরাই দেয়, লিখে দিতে পারে যে জব্দ তালিকা প্রস্তুতের বিধান কোথায় আছে, এটা উল্লেখ করুন। সংশ্লিষ্ট ধারা উল্লেখ করুন, আলোচনা করুন। একটু নোট নেন, জব্দ তালিকার প্রস্তুতকরণের বিধান কোথায় আছে, সংশ্লিষ্ট আইন উল্লেখ করে বা সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে আলোচনা করুন। তাহলে আপনার জব্দ তালিকা যদি প্রস্তুতের বিধানাবলী আলোচনা করতে বলা হয়, এই জায়গায় পরীক্ষার প্রশ্ন আসছে যে সাক্ষীদের উপস্থিত তল্লাশি চালানো, এই তল্লাশি চালানোর এই জায়গায় আছে সিজার লিস্টের কথা, যে সিজার লিস্টটা কিভাবে তৈরি করতে হবে, সিজার লিস্টের ওই জায়গায় কতজন উপস্থিত থাকতে হবে, অর্থাৎ আবদ্ধ ঘর যদি থাকে সেই ঘরের যারা মালিক থাকবে তারা তাদেরকে তল্লাশি চালানোর জন্য সুযোগটা তৈরি করে দিবে। এই জায়গায় দুইজন গণ্যমান্য ব্যক্তি থাকবে, এই ব্যক্তিটা অবশ্যই স্থানীয় গণ্যমান্য হতে হবে। দেখা যাচ্ছে যে যাদেরকে সাক্ষী রাখা হলো তারা নিজেরাই হচ্ছে চোর অথবা ডাকাত দলের সদস্য, আর এক ডাকাতদের ওই জায়গায় গিয়ে তারা সাক্ষী দিচ্ছে, তাহলে আবার হবে না। ওই জায়গায় গণ্যমান্য স্থানীয় ব্যক্তি হতে হবে, অথবা পথচারী ছিল তাদেরকে সাক্ষী দিয়ে নিয়ে নিয়েছে, পরে আর তারা খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম যেন না হয়। এজন্য আইনে বলা আছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি দুইজন, সংখ্যা উল্লেখ করে দিয়েছে, দুইজন সম্মানিত ব্যক্তির উপস্থিতিতে এই তল্লাশি চালাতে হবে। তাহলে সিজার লিস্ট বা জব্দ তালিকা প্রস্তুতকরণের বিধান কোথায় আছে, আপনি এই 103 নং ধারাতে এই কথাগুলো উল্লেখ করে দিবেন আর কি। এরপরে আমরা চলে আসি একদম শেষে, উদাহরণসহ সংশ্লিষ্ট আইন উল্লেখ পূর্বক বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অন্তর্নিহিত ক্ষমতা সম্পর্কে আলোচনা করুন। 15 সালে আসছে। এটা হচ্ছে 561A, 561। 561A তে তিনটা বিষয় বলা আছে। Under this code,
এই তিনটা ক্ষেত্রে 561 এ বা অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করতে পারবে শুধুমাত্র হাইকোর্ট বিভাগ। তাহলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ তিনটা ক্ষেত্রে 561 এ অনুযায়ী অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। আর সিপিসি তে যদি আসে তখন ওই যে 151 ধারা অনুযায়ী এটা সব আদালতেরই আছে, এটা একটু মনে রাখতে হবে একটু, অথবা তাদের মনে থাকবে না, একটু নোট নিয়ে রাখতে পারে। কারণ ওই লেখার সময় দেখবেন যে বারবার ওই সিপিসি, যখন সিআরপিসি লিখবে সিপিসি মাথায় এসে যদি হিট করবে, কলমে চলে আসবে সিপিসির কথাগুলা। এই জন্য একটু খেয়াল রাখতে হবে, অথবা বাসায় একটু প্র্যাকটিস করবেন তাহলে মনে থাকবে। যে প্রথমে হচ্ছে কি, এই যে যে কোড আছে সিপিসি সিআরপিসি, এই কোডের কোনো একটা আদেশ, অর্ডার, সেটা বাস্তবায়ন করার জন্য প্রয়োজন, কিন্তু বাস্তবায়ন করা যাচ্ছে না। ওই যে বললাম ফাংশনস অফিসে হয়ে গেছে আদালতের, এখন কিন্তু আদালতের এটা বাস্তবায়ন করতে হবে, তখন কি করবে, এই উচ্চ আদালত হাইকোর্ট বিভাগ তখন নির্দেশ দিবে যে না এটা বাস্তবায়ন করা হোক। তখন সংশ্লিষ্ট আদালত তখন এটা বাস্তবায়ন করবে ওই অর্ডারটা। এই আদালতের কোনো একটা অর্ডার আছে, কিন্তু ওই আদালত ইসের কি বলে যে জজের ওটা আর নাই, সুযোগ নাই, তখন সেটা করতে পারে। অথবা কোনো একটা বাদ পড়ছে, ওই যে বললাম যে সমনের পরে ওয়ারেন্ট, ওয়ারেন্টের পরে ডাব্লিউপিএনডি, তারপরে পেপার নোটিশ, এটা কোনো একটা বাদ গেছে, উচ্চ আদালত বলে যে এটা বাস্তবায়ন করে তার পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হোক, তখন কি করবে, এটা বাস্তবায়ন করবে। অথবা ম্যাজিস্ট্রেট কোনো একটা আদেশ দিয়েছে কিন্তু আর একটা কারণে এই আদেশটা বাস্তবায়ন করা যাচ্ছে না, কোনো একটা বিশেষ কারণে, তখন এটা উচ্চ হাইকোর্ট কি করতে পারে, যে ওই আদেশটা বাস্তবায়ন করার নির্দেশনা দিতে পারে এটা কার্যকর করার জন্য। প্রিভেন্ট অ্যাবিউজ দ্য প্রসেস অফ এনি কোর্ট। আদালতের কোন, যে কোনো আদালতের কোন একটা প্রক্রিয়ার যে অ্যাবিউজ বা কি বলে যে অপব্যবহার, এই অপব্যবহারটা করতে বিরোধ করতে পারে, রোধ করতে পারে, এই আদালত করতে করার ক্ষেত্রে এই বিধানটা প্রয়োগ করবেন, তখন তিনি ইনহেরেন্ট পাওয়ার অ্যাপ্লাই করবেন, এক্সারসাইজ করবেন। এটা কেমন, এই অ্যাবিউজ অফ প্রসেস, যে এমন কোন বিষয় দেখা যাচ্ছে যে কোনো একটা বৃদ্ধ ব্যক্তিকে সাজা দিয়ে দিছে, সে হয়তো জড়িতই ছিল না, কিন্তু পরবর্তীতে হাইকোর্টে গিয়ে আপিল করছে, অথবা সে কি করলো, রায়ের বিরুদ্ধে এগেনস্টে গিয়ে 561 এতে গিয়ে আবেদন করলো যে না এই যে যে প্রক্রিয়া, ওই আদালতের তো আর সুযোগ নাই, ডানে বামে যাওয়ার সুযোগ নাই, হাইকোর্ট তখন যদি বলে দেয় যে এটা স্থগিত থাকবে, তখন স্থগিত হয়ে যাবে, সেই ক্ষেত্রে 561 নিয়ে অ্যাপ্লাই করতে পারবে। আরেকটা কি, আদারওয়াইজ টু সিকিউর ইনস অফ জাস্টিস, ন্যায় বিচারের সেক্ষেত্রে যদি অন্য কোনো ক্ষেত্রে প্রয়োজন হয়, যে ন্যায় বিচারের প্রয়োজন, যা এই কোর্টেও নাই, আদালতে ওটা রায় দেয়নি, কিন্তু সে হয়তো ন্যায় বিচারের সাথে এটা প্রয়োজন, ঠিক সেই মুহূর্তে আদালত সেই আদেশটা দিতে পারে। কিন্তু সিপিসি বা সিভিল কোর্ট গুলাতে ন্যায় বিচারের সাথে যে কোনো আদালতের কাছে আবেদন দেওয়া যায় 161 ধারা, 151 ধারা অনুযায়ী। কিন্তু 561 এতে ক্রিমিনাল কোর্টে শুধুমাত্র হাইকোর্টেরই এই ইনহেরেন্ট পাওয়ারটা আছে, কিন্তু ডিসক্রিশনারি পাওয়ার সব আদালতের আছে। আরেকটা হচ্ছে আপিল বিভাগ, আপিল বিভাগের সব ক্ষমতা আছে হাইকোর্টের আপিল বিভাগে। যাই হোক, আমাদের আপিল বিভাগ নিয়ে কোনো পরীক্ষা প্রশ্ন আসবে না, কখনোই আসবে না। আদারওয়াইজ টু সিকিউর ইনস অফ জাস্টিস, ন্যায় বিচারের জন্য যদি প্রয়োজন হয় অন্য কোনো পদ্ধতি অবলম্বন করা, সেক্ষেত্রে পারবে। যে আমরা ক্লাস শেষ করে ফেলছি আলোচনার মাধ্যমে। যারা অনলাইনে সংযুক্ত আছেন আপনাদের তো ইটা কম হচ্ছে, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্নগুলো হ্যাঁ, নিতে পারি যদি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি ঈদ মোবারক বলেন। স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার আপনাকে ঈদ মোবারক। জি স্যার, যদিও প্রাসঙ্গিক কিনা বুঝতেছি না, তারপরেও স্যার বলেছেন। স্যার ওই যে চারশো জি আটানব্বই এ যে আগাম জামিনের যে বিষয়টা, সেটার তো পাওয়ার হাইকোর্ট এবং আহ, জেলা দায়রা দায়রা জজেরা জজ, আছে। তো জি স্যার আপনি বললেন যে নর্মালি এই প্র্যাকটিসটা হাইকোর্টেই হয়। এখন স্যার ওই যে জি যেসব মানে ধরেন প্রত্যন্ত অঞ্চলের যে জেলা আছে, ধরেন চাঁপাইনবাবগঞ্জ কিংবা নীলফামারী, ওইসব এলাকায় যদি স্যার কারো আগাম জামিনের বিষয় আছে বা হয়, তখন কি তারা ওই এলাকায় দায়রা জজে আবেদন করতে পারে না স্যার? হ্যাঁ করতে পারবে, তবে আটকায় যদি না দেয় সঙ্গে সঙ্গে তো আটকায় দিবে। ও আচ্ছা আচ্ছা, তো তখন তো স্যার অ্যারেস্ট এই করে জন্য ফেলবে। সবাই হাইকোর্টে আসে, আর হাইকোর্টে আসলে সাধারণত কেউ ফিরে যায় না। আর হাইকোর্টে মনে করেন যে এত দূর থেকে যেহেতু আসছে, আর সে তো স্থায়ীভাবে জামিন দিচ্ছে না, হয়তো 4 সপ্তাহ বা 6 সপ্তাহ বা সর্বোচ্চ 8 সপ্তাহ, একটা আগাম জামিন কখনো 8 সপ্তাহের উপরে দেওয়া হয় না।
8 সপ্তাহ জামিন দিচ্ছে, তাহলে সমস্যা কি? তার কাছে আসছে যেহেতু, তাদেরকে সবাই মাই লর্ড বলে, তো যেহেতু একটা প্রার্থনা জানাইছে, মঞ্জুর করে আর কি সাধারণত। যদি আচ্ছা স্যার। গ্রিভিয়াস অফেন্স না হয়, সাধারণত বড় ধরনের না হয়, গ্রিভিয়াস অফেন্স হলে তখন ডিরেকশন দিয়ে দেয়, এতদিনের মধ্যে তাকে সারেন্ডার করার নির্দেশ দেয় সংশ্লিষ্ট আদালতে। আর যদি মোটামুটি নর্মাল হয় বা পলিটিক্যাল হ্যারাসমেন্টের জন্য হয়, তাহলে আগাম জামিনটা দিয়ে দেয় সাধারণত। আচ্ছা স্যার, আগাম জামিন ধরেন 8 সপ্তাহের জন্য দিল, তারপরে কি এটা এক্সটেনশন করে নাকি ওটা সাধারণ না জামিনে না, পরে আগাম পূর্ণ জামিন থাকে? এক্সটেনশন করা যায় না। আগাম জামিনটা এক্সটেনশন হয় না, আগাম জামিন একবারই হয়। এরপরে ওই জামিন শেষ, সংশ্লিষ্ট আদালতে গিয়ে সারেন্ডার করতে হবে। তবে আগাম জামিন যদি দেয়া থাকে, সংশ্লিষ্ট আদালত সাধারণত দেয় যে উচ্চ আদালত থেকে যেহেতু সে জামিন নিয়েছে, সরি, তাকে জামিনটা দিয়ে দেয়। আর যদি ডিরেকশন থাকে, ডিরেকশনে সাধারণত ওই জামিনের কথা উল্লেখ থাকে না, তখন সংশ্লিষ্ট আদালতই বিবেচনা করবে তাকে জামিন দিবে কি দিবে না। তবে ডিরেকশন দিলে সাধারণত আটকায় দেয় সংশ্লিষ্ট আদালতে সারেন্ডার করলে। আর যদি আগাম জামিন থাকে, আর এইটা ডিসক্রিশনারি পাওয়ার, ওই আদালত আটকাতেও পারে, জামিন নদীর বল রাখতে পারে, নতুন করে জামিন দিতে পারে। জি, থ্যাংক ইউ স্যার। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়েলকাম। ওয়ালাইকুম স্যার আসসালাম আসসালামু রহমতুল্লাহ। আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম স্যার রহমতুল্লাহ। স্যার আগাম জামিনকে রেগুলার জামিনে আমরা যদি কনভার্ট করতে চাই, তাহলে আমরা যে করেছি 561-এ, এতে আপনার হচ্ছে যে পেয়ার করতে হবে। তো স্যার এটা 561-এ তো আমাদের আবার হাইকোর্টে যাওয়া লাগবে, নাকি জজ কোর্ট থেকে আমরা রেগুলার জামিনে কিভাবে স্যার দিয়ে করবো? হ্যাঁ, 561 এতে বুঝি নাই কথাটা, দুই রকম হয়ে গেছে। আগাম জামিনের ভিতরে তো 561 এ না, ওটা হচ্ছে 498, 498 স্যার, 498 আমরা ধারা। যে চার্জশিট আসার পূর্বে যে আমরা আগাম জামিনটা নেই, জি, সেই জামিনটা আমরা নেওয়ার পরে সেটা রেগুলার জামিনে রূপান্তর করার ধারাটা কি, নাকি নিম্ন আদালতে আগাম জামিনের এই পেপার দিলেই জামিন রেগুলার না হবে? না, উচ্চ আদালতে আগাম জামিনটা নেওয়ার পরে জামিনের মেয়াদ যখন শেষ হবে, সংশ্লিষ্ট নিম্ন আদালতে সারেন্ডার করে জামিন চাইতে হবে। ওই আদালত তখন বিবেচনা করে যে উচ্চ আদালত থেকে যেহেতু সে জামিন নিয়েছিল, আগাম জামিন, বিবেচনা করে যে জামিনটা তাকে দেওয়া যেতে পারে আর কি, 50-50 সম্ভাবনা থাকে। আর যদি উচ্চ আদালত কোনো আগাম জামিন দিতে গেলে ডিরেকশন দিয়ে দেয়, ডিরেকশনটা এরকম যে 2 সপ্তাহের মধ্যে অথবা 4 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট আদালতে সারেন্ডার করা হোক, যদি এই ধরনের বক্তব্য থাকে, তার মানে হচ্ছে যে তাকে আটকায় দেওয়ার সম্ভাবনা 99%। আর যদি আগাম জামিন দেয় যে 4 সপ্তাহ বা 6 সপ্তাহ একটা বা 8 সপ্তাহ জামিন দিয়েছে, দেন এটা একটা জামিন। তো এই ক্ষেত্রে নিম্ন আদালতও বিবেচনা করতে পারেন যে উচ্চ আদালত যেহেতু জামিন দিতে দিতে পারেন, কিন্তু দিবেন বা তার অধিকার, এরকম বলার কোনো সুযোগ নাই। আপনি আমি বোঝাতে মনে হয় সক্ষম হয়েছি, বা প্রশ্ন থাকলে বলুন। জি স্যার, আমি আহ, বুঝছি। তারপরে আর একটু যে বিষয়টা, তাহলে স্যার আগাম জামিন কি আহ, স্বাভাবিক জামিনে রূপান্তর করা যায় না? না না, স্বাভাবিক জামিন আর আগাম জামিন এক না। নন বেলেবল সেকশনে জামিনটা যখন বহাল হবে নিম্ন আদালতে, তখন সেটা 497 ধারাতে। আর আমরা আগাম জামিন যেটা নিয়ে আসতেছি, সেটা হচ্ছে 498 ধারাতে, যে আমাকে যাতে পুলিশ হয়রানি না করে স্থায়ী জামিন নেওয়ার আগ পর্যন্ত, সেই পর্যন্ত আর কি হাইকোর্ট থেকে একটা নিয়ে নেওয়া জামিনটা ওইটা। এবং দ্বিতীয়বার হাইকোর্টে আর যার সুযোগ নাই, দ্বিতীয়বার যেতে হলে নিম্ন আদালত যদি জামিন না দেয়, ভিতরে দিয়ে দেয়, তখন ওই অর্ডারের এগেইনস্টে আমি যেতে পারবো, এর আগে না। কিন্তু সেটা তখন আগাম জামিন না, আগাম জামিন একবারই, এবং 8 সপ্তাহের বেশি কখনোই নয়। জি, আর কারো কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি জি ভাই, হচ্ছে একটা প্রশ্ন হলো যে আপনি যে বললেন যে আপনার ঢাকার ভিতরে যে সিজেএম এবং সিএমএম, অর্থাৎ যদি কেউ জি আপনার সিএমএম থেকে সিজেএম এ মামলা স্থানান্তর করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে হাইকোর্টে আপনার অ্যাপ্লিকেশন করা লাগবে বা আবেদন করতে হবে। জি এখন এই জি। সিজেএম থেকে বা সিএমএম থেকে সিজেএম এ বা সিএম থেকে সিএমএম কেন আসবে? মানে এটা তো দুইটা ভিন্ন পার্ট না? মানে এখানে কি আপনি এটা মহানগর এলাকা, এটা মহানগরের বাইরে, মানে জি, সিএমএম থেকে সিজেএম এ কিভাবে আসে? এটা কি আসার নিয়ম আচ্ছা। আছে কি? না না, আসার নিয়ম বলতে
ওরকম না, এটা হচ্ছে যে এমন কোন স্বার্থ থাকতে পারে যে স্বার্থে যে আর এক ওই জেলার মধ্যে গেলে সুবিধা আছে, ওই সুবিধাগুলো তো অবশ্যই দেখাতে হবে। সুবিধা দেখাতে পারলে যদি প্রয়োজন হয় তাকে বদলির জন্য আবেদন করা, তখন সে করবে। এখন মঞ্জুর করবে কি না করবে সেটা তো উচ্চ আদালতের ব্যাপার। আপনি বদলির জন্য আবেদন করতে পারবেন এই প্রেক্ষাপটে, এবং কোথায় করবেন সেটা দেখানো হলো, যে আপনি ঢাকার মধ্যে হলেও আপনি মহানগর থেকে আপনি জেলাতে যেতে পারতেছেন। আবার দেখা যাচ্ছে যে আপনি কি করলেন, ঢাকা মহানগর থেকে আপনি গাজীপুর মহানগর আদালতে স্থানান্তর করবেন, তখন আপনাকে হাইকোর্টে যেতে হচ্ছে। কিন্তু সেটা দূরে আমরা দেখলেই বুঝবো, প্রেক্ষাপট যদি উল্লেখ করে দেয় আমরা বুঝবো। কিন্তু যখন আপনাকে পরীক্ষা প্রশ্ন দিবে যে ঢাকা মহানগর বা মেট্রোপলিটন এরিয়া থেকে আপনাকে ঢাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যেতে হবে, তখন আপনি আবেদনটা কোথায় করবেন, তখন অবশ্যই হাইকোর্টে করতে হবে। এখন প্রেক্ষাপট যদি দেখাতে পারেন অবশ্যই হবে। দেখা যাচ্ছে যে এমন কিছু মামলা করছে, দুইটা মামলা করছে, দুইটা অ্যানালগাস চলার কথা ছিল, কিন্তু দুইটা দুই আদালতে পড়ে গেছে, বা ভুল তথ্য দিয়ে বাদী বা দুইটা মামলা দায়ের করছে দুই জায়গায়, তো দুইটার সাথে যাতে এক জায়গায় হয় এই জন্য আপনাকে আবেদন দায়ের করতে হবে উচ্চ আদালতে, এই হাইকোর্টে। জি, থ্যাংক ইউ। এখন হাইকোর্টে একটা জায়গায় দিয়ে দিবে।